আমরা গত ক্লাসে একচেটিয়া এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিভাবে গড় প্রান্তিক আয় নির্ণয় করা হয় সেটা নির্ধারণ করেছি। আজকে সেই একচেটিয়া এবং বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থেকে কিভাবে দামের পরিবর্তন যদি বলে দেয় অথবা স্থির বলে দেয় তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে আজকে এই বিষয়টা দেখব। আমরা যদি গতকালের সূচিটা দেখি, প্রথমে লেখা ছিল বিক্রয়ের পরিমাণ এবং দ্রব্যের দাম। বিক্রয়ের পরিমাণ প্রথম একক, দ্বিতীয় একক, তৃতীয় এবং চতুর্থ একক। তখন দাম ছিল প্রথম এককের জন্য 10 টাকা, পরবর্তীতে 9, 8 এবং 7, অর্থাৎ দামের পরিবর্তন হয়েছে, অর্থাৎ 10 টাকা থেকে কমেছে। আমরা জানি যদি দামের পরিবর্তন হয় সেটা একচেটিয়া বাজারকে নির্দেশ করে। যেহেতু আমরা এখানে সূচির মাধ্যমে বুঝতে পারলাম যে একচেটিয়া বাজার, প্রথমে আমি আরেকটা কথা বলে নেই, প্রথমে আমাদেরকে নির্ধারণ করতে হবে উদ্দীপক দেখে সেটা কোন ধরনের বাজার, তাহলে আমাদের সুবিধা হবে সেই বাজারের গড় আয় এবং প্রান্তিক আয় নির্ণয় করতে। আমরা যদি দেখি গতে উদ্দীপকের আলোকে এ আর এম আর নির্ণয় করে চিত্র অঙ্কন করো। আমি গত ক্লাসে পড়িয়েছি কিভাবে গড় আয় এবং প্রান্তিক আয় নির্ণয় করে এবং পরবর্তীতে চিত্র অঙ্কন করা যায়। আজকের ক্লাসে আমরা ঘ দাম হ্রাস না পেয়ে 10 টাকায় স্থির থাকলে গড় আয় এবং প্রান্তিক আয় রেখা অঙ্কন করে বাজার ব্যবস্থার প্রকৃতির উপর মন্তব্য করো, এই প্রশ্নটি দেখব। অর্থাৎ যদি দামের পরিবর্তন না হয় আমরা জানি সেটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। যেহেতু এখানে দাম 10 টাকা স্থির বলে দিয়েছে, অর্থাৎ প্রথম যে দামটা ছিল সেটা বলে দিয়েছে, যে কোনো একটা দাম বলতে পারে, যদিও এখানে প্রথমটা বলে দিয়েছে। প্রথম দাম স্থির অবস্থায় গড় এবং প্রান্তিক আয়ের যে পরিবর্তন হবে তার প্রকৃতি বিশ্লেষণ করো, মানে সে কোন বাজারে অবস্থান করতেছে। আজকে আমরা এটা দেখব। তাহলে আমরা বরাবরের মতো পূর্বের ক্লাসের মতো সূচি তৈরি করতে হবে এবং সূচি তৈরি করব গড় এবং প্রান্তিক আয়ের জন্য। আমরা জানি গড় এবং প্রান্তিক আয় সাধারণত আমরা নির্ণয় করি মোট আয় থেকে, তাহলে আমরা সূচির মাধ্যমে নির্ণয় করবো। এখন সূচির মাধ্যমে প্রকাশ, তাহলে প্রথমে লিখব বিক্রয়ের পরিমাণ, পরবর্তীতে আমরা লিখব দ্রব্যের দাম। বিক্রয়ের পরিমাণ ছিল কত প্রথম? বলেন সবাই, একটু জোরে বলবেন। বিক্রয়ের প্রথম পরিমাণ কত ছিল? বিক্রয়ের পরিমাণ প্রথমে ছিল 1 একক, দাম ছিল 10 টাকা। আমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করি। 2 একক, 3 একক, 4 একক, দাম ছিল 9 টাকা, 8 টাকা, 7 টাকা। এখন আমরা নির্ণয় করব মোট আয়, কারণ আমরা জানি গড় আয় এবং প্রান্তিক আয় নির্ণয় করতে মোট আয়ের দরকার হয়। তাহলে আমরা এখন লিখব মোট আয়। মোট আয়কে সাধারণত প্রকাশ করা হচ্ছে টি আর দিয়ে, তাই আমি লিখব টি আর ইজ ইকুয়াল টু পি ইন্টু কিউ। অর্থাৎ মোট আয় বের করার সূত্র হচ্ছে দাম এবং বিক্রয়ের পরিমাণের গুণফল। তাহলে মোট আয় কত হবে? পি ইন্টু কিউ। 10 একে 10, 9 দুগুণে 18, 3 আটা 24, 4 সাতা 28। আচ্ছা, এখন এটা বের করা হয়েছে, এখন টিআর নির্ণয় করা হয়েছে। এখন আমরা কি নির্ণয় করব? গড় আয় এবং প্রান্তিক আয়। গড় আয় এবং প্রান্তিক আয়, তাহলে আমরা গড় আয় এবং প্রান্তিক আয় লিখি। তাহলে গড় আয়, গড় আয়, গড় আয়কে প্রকাশ করে এ আর ইজ ইকুয়াল টু টি আর বাই কিউ, উৎপাদনের পরিমাণ। তাহলে উৎপাদনের পরিমাণ হলে আমরা কিভাবে প্রকাশ করব? এ আর বের করতে মোট আয়কে ভাগ করব উৎপাদনের পরিমাণ দিয়ে। তাহলে মোট আয় হচ্ছে 10, তাহলে 10কে ভাগ করব কত দিয়ে? 1 দিয়ে। তাহলে 10 একে 10। পরবর্তীতে যার যার উৎপাদনের পরিমাণ দিয়ে মোট আয়কে ভাগ করব। তাহলে এখানে মোট আয় কত আছে? 18। তাহলে 2 দিয়ে 18কে ভাগ করলে 9, 24কে 3 দিয়ে 8, 28কে 4 দিয়ে 7। আর এখানে এখন প্রান্তিক আয় লিখব। আমাদেরকে প্রথমে গড় আয়, প্রান্তিক আয় এগুলো নির্ণয় করে নিতে হবে। প্রান্তিক আয় নির্ণয়ের সূত্র হচ্ছে ডেল্টা টি আর বাই ডেল্টা কিউ। এটাকে আমরা শর্টকাট পদ্ধতিতে লিখবো এখন। সাধারণত শর্টকাট পদ্ধতি কেন, আর যদি আমরা ফর্মুলাটা দেখতে চাই পূর্বের ক্লাসটা খেয়াল করবেন। প্রথমে যে মোট আয়টা দেওয়া থাকবে সেটা আমরা লিখব, পরবর্তীতে পরিবর্তিত যে মোট আয় আছে সেই পরিবর্তিত থেকে প্রাথমিক মোট আয়টা বিয়োগ করব। তাহলে 18 থেকে 10 বিয়োগ গেলে কত? 24 থেকে 18 6, 28 থেকে 24 4। তাহলে আমাদের এটা পরিপূর্ণ হয়ে গেছে। 4 নাম্বার যে প্রশ্নটা আছে সেটা লক্ষ্য করব। দাম হ্রাস না পেয়ে 10 টাকায় স্থির থাকলে গড় আয় প্রান্তিক আয় রেখা অঙ্কন করে বাজার ব্যবস্থার উপরে মন্তব্য। কিন্তু আমি যেটা নির্ণয় করেছি সেটা কি কার জন্য? একচেটিয়া বাজারের জন্য। আমরা এখানে উদ্দীপকের সূচির মাধ্যমে আরেকটা সূচি তৈরি করেছি যেখানে গড় আয় এবং প্রান্তিক আয় নির্ণয় করেছি।
কিন্তু এই যে সূচিটা তৈরি করেছি সেখানে একচেটিয়া বাজারের ক্ষেত্রে, কারণ আমরা দামের পরিবর্তন হয়েছে, তাহলে একচেটিয়া বাজারের ক্ষেত্রে অর্থাৎ গ নাম্বার প্রশ্নের জন্য। কিন্তু আমরা যদি ঘ দেখি, দাম হ্রাস না পেয়ে 10 টাকায় স্থির থাকলে গড়ায় প্রান্তিকায়, অর্থাৎ আমাদেরকে পূর্বে এই যে সূচিটা আছে তার মতোই গড়ায় প্রান্তিকায় নির্ণয় করতে বলা হয়েছে, কিন্তু সেটা 10 টাকা দাম স্থির থাকবে। অর্থাৎ আমরা জানি দাম যদি স্থির থাকে সেটা কোন বাজার? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে আমরা এখন কার পরিবর্তন করব? দামের পরিবর্তন করব। একচেটিয়া বাজারে যেমন দামের পরিবর্তন হয়েছে, আমরা এখন সূচিতে করব কি? দামটা স্থির রাখবো। তাহলে এই 9 না লিখে কত লিখবো? 10। এই 8 না লিখে কত লিখবো? 10। এই 7 না লিখে কত লিখবো? 10। এখন এখানে কি পরিবর্তন হয়ে যাবে না সবাই? তাহলে যদি মোটায় পরিবর্তন করে কি, তাহলে কি হবে? ইনটু কিউ। তাহলে এখানে কিউ আর ফি, 10 একে 10, 10 দুগুণে 20, 3 দশে 30, 4 দশে 40। আমরা কি বুঝতে পারছি সবাই? তাহলে আমরা এখন এখানেও চলে যাই। গড়ায়, গড়ায় কি? মোটাইকে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ। তাহলে আমরা এই মোটায় 10কে 1 দিয়ে ভাগ করি, 10 একে 10, 20 10 2 দিয়ে ভাগ করি, কত আসে? 10। 30কে 3 দিয়ে ভাগ করি, কত আসে? 10। 40কে 4 দিয়ে ভাগ করি, কত আসে? 10। কারণ আমরা জানি বিক্রয়ের পরিমাণ দ্বারা মোটাইকে যদি আমরা ভাগ করি তাহলে গড়াই নির্ণয় করতে পারি, সেটা আমরা এখানে দেখলাম। এবার আমরা চলে আসি প্রান্তিক আয়ের ক্ষেত্রে। প্রথম যে মোটাই দেওয়া থাকবে সেই মোটাই আমরা লিখব, পরবর্তীতে আমরা দ্বিতীয় মোটাই থেকে প্রাথমিক যে মোটাই ছিল সেটা বিয়োগ করব। তাহলে আমরা দেখি যে প্রথম কত ছিল? মোটাই 10, তাহলে 10, এখন 20, 20 থেকে তাহলে 10 বাদ যাবে 30, 30 থেকে 20 বিয়োগ করে দেই 10, 40 থেকে 30 বিয়োগ করে দেই 10। অর্থাৎ আমরা দেখতে পেলাম যদি আমরা দ্বিতীয় মোটাই থেকে প্রাথমিক মোটাইকে বিয়োগ করি তাহলে আমরা প্রান্তিকায় পেয়ে যাই। আর এটার ফর্মুলা আমি পূর্বের ক্লাসে দেখিয়েছি, আশা করি সেখান থেকে দেখে নেবেন। এখন দেখেন আমরা গড়ায় প্রান্তিকায় একই, গড়ায় এবং প্রান্তিকায় একই, অর্থাৎ 10 নির্ধারণ করছে। এবং সেই সাথে আর একটা বিষয় খেয়াল করেন, দামও কিন্তু সেম, অর্থাৎ 10 নির্ধারণ করছে। আমরা জানি এটা কোন বাজারে দেখা যায়। আমরা যদি এরকম একটা চিত্র আমাদের মনে আছে, খেয়াল করবেন, ফি ইজ ইকুয়াল টু এ আর ইজ ইকুয়াল টু এম আর, যেখানে গড়ায় এম আর, যেখানে গড়ায় এম আর, যেখানে গড়ায় এম আর এবং দাম স্থির থাকে, তাহলে এখান থেকে বোঝা যায় এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এই যে সূচিটা এখানে তৈরি করেছি সেটা কাকে নির্দেশ করতেছে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে নির্দেশ করতেছে। তাহলে আমরা এই যে চিত্রটা অঙ্কন করছি এইভাবে একটা চিত্র অঙ্কন করে দেখি। তাহলে এখন লিখি, চিত্র অঙ্কন করি ভূমি অক্ষ বরাবর এবং লম্ব অক্ষ বরাবর। লম্ব অক্ষ বরাবর যেহেতু আমাদের গড়ায় প্রান্তিকায় নির্দেশিত হয়, তাহলে লিখলাম গড়ায় এবং প্রান্তিকায়, আর শূন্য, আর এদিকে হচ্ছে উৎপাদনের পরিমাণ কিউ। এখন এখানে খেয়াল করেন বিক্রয়ের পরিমাণ কতগুলো ছিল? 4টা। তাহলে 1 2 3 4, প্রতি জায়গায় দেখেন গড়ায় এবং প্রান্তিকায় 10। তাহলে আমি যদি 1 2 করে নেই, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে আমি শুধু 10 আছে 10 দিলাম। এখন দেখেন প্রথমে যে কোনো একটা নিয়ে যাই, তাহলে গড়াইকে আমি প্রথমে নির্ণয় করি। 1 এর জন্য কত দেওয়া আছে? 1 এর জন্য কত? 10। আমরা জোরে বলি 1 এর জন্য কত? 10। তাহলে বোল্ড করবেন, একটা বিন্দু নিয়ে নিলাম এ। পরবর্তীতে 2 এর জন্য কত দেওয়া আছে? 10। তাহলে 2 এর জন্য 10, এটা আমরা যোগ করে দিলাম বোল্ড করে। বি বিন্দু নির্ণয় করলাম এখানে। 3 এর জন্য কত দেওয়া আছে? 10। তাহলে 3 এর জন্য এখানে 10, এটাও নির্ণয় যোগ করে দিলাম সি বিন্দু দ্বারা নির্দেশিত। 4 এর জন্য 10, তাহলে 4 এর জন্য 10 নির্ণয় করলাম এবং যোগ করে ডি বিন্দু দ্বারা নির্দেশ করলাম। যেহেতু বর্ধিত হচ্ছে আমি একটু বর্ধিত করে দিলাম। এখন এখানে লিখে দিলাম এ আর, যেহেতু আমরা এ আর নির্ণয় করেছি। পরবর্তীতে খেয়াল করেন এম আর অর্থাৎ প্রান্তিক আয়, প্রথম এককের জন্য কত দেওয়া আছে? 10। তাহলে এটা আমি নির্ণয় করি, প্রথম এককের জন্য 10 দেওয়া আছে। তাহলে 1 এর জন্য 10, 1 এর জন্য 10 সে আগের বিন্দু। 2, 2 এর জন্য 10, 2 এর জন্য 10 সে আগের বিন্দু। 3 এর জন্য 10, একইভাবে সি দ্বারা নির্ধারিত, একইভাবে সি দ্বারা নির্দেশিত। 4 এর জন্য 10, ডি দ্বারা নির্দেশিত। এই যে বিন্দু 4টা পেয়েছি, এ বি সি ডি, এই বিন্দুগুলো যোগ করে আমরা একটা রেখা পেয়েছি যেটা ভূমি অক্ষ বরাবর সমান্তরাল। অর্থাৎ এখানে এ আর এবং এম আর দুইটাই সমান। তাহলে লিখে দিলাম, যেহেতু আমরা জানি এ আর এম আর সমান হলে দামও সমান হয়, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতা বাজারকে নির্দেশ করে। দেখেন এখানে দাম সেম আছে 10, তাহলে এই 10 এখানে পি এর মান নির্দেশ করে, তাহলে পি লিখে দিলাম।
তাহলে এখানে আমরা বুঝতে পারি পূর্বে যে চিত্রটা অঙ্কন করেছিলাম সেই একই পি ইকুয়াল টু আর ইকুয়াল টু এম আর, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে নির্দেশ করতেছে। আমাদের মূল প্রশ্ন ছিল আজকে ঘ, দাম হ্রাস না পেয়ে যদি 10 টাকা স্থির থাকে। আমরা জানি দাম একমাত্র স্থির থাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। যেহেতু এখানে 10 টাকা স্থির, তাহলে এই পরিবর্তনগুলো আমরা না লিখে এখানে দাম ধরা হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে 10 টাকা। পরবর্তীতে মোটায় বের করেছি, গড়ায় বের করেছি, প্রান্তিকায় বের করেছি। আমরা যদি চিত্রে খেয়াল করে দেখেন, গড়ায়, প্রান্তিকায় এবং দাম একই রেখায় বর্তমান, অর্থাৎ উৎপাদনের পরিমাণ যখন 1 একক তখন দাম গড়া এবং প্রান্তিকায় এ বিন্দু দ্বারা নির্দেশিত। পরবর্তীতে যখন আমরা বিক্রয়ের পরিমাণ কি করেছি, বৃদ্ধি করেছি, অর্থাৎ 2, 3, 4 একক করেছি, তখনও কিন্তু দাম একই রেখায় অবস্থিত, অর্থাৎ গড়ায়, প্রান্তিকায় এবং দাম একই রেখায় অবস্থিত। প্রাপ্ত যে বিন্দু এ বি সি ডি, এই 4টি বিন্দু যোগ করে যে রেখা পেয়েছি সেটা ভূমি অক্ষ বরাবর সমান্তরাল, যা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে নির্দেশ করে। আমরা কি বুঝতে পেরেছি?